সুধী দর্শক শ্রোতা, অসাম্প্রদায়িক সমাজ গঠনে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ ও স্বাগত জানাচ্ছি। সৈয়দ আহমদুল হক ছিলেন বাংলাদেশের খ্যাতিমান সুফি, আধ্যাত্মিক সাধক, মানবতাবাদী দার্শনিক, সুফি তত্ত্বের গবেষক, মসনবী শরীফের সফল ভাষ্যকার এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শিল্প বাণিজ্য ও রফতানি উন্নয়নের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি হলেন বাংলার রুমি। আজ তার দ্বিতীয় ওয়াফাত বার্ষিকী। এ উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশকে যারা একটি উদার, গণতান্ত্রিক, সহনশীল ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের মডেল হিসেবে দেখতে চেয়েছেন, প্রয়াত সাধক সৈয়দ আহমদুল হক তাদের অন্যতম। আজীবন তিনি শান্তিময় ও মানবতাবাদী সমাজ বিনির্মাণের জন্য কাজ করে গেছেন। উঁচু বংশীয় আভিজাত্য আর পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে সত্য, ন্যায় ও কল্যাণের পথে নিরন্তর সাধনা করেছেন। মানুষকে সুফি তত্ত্বের প্রেম দর্শন ও সর্বজনীন ভালোবাসার মাধ্যমে পরিচ্ছন্ন করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নতি বিধানেও তিনি অবিরাম চেষ্টা করে গেছেন। এদেশের শিল্প বাণিজ্য ও রফতানির উন্নয়নেও তিনি অনবদ্য অবদান রেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজ কিংবদন্তি তুল্য সেই মনীষীর বৈচিত্র্যপূর্ণ জীবন, সাফল্যে ভরা কর্মকাণ্ড এবং মানুষ ও মানবতার জন্য তার চিন্তা দর্শন, গবেষণা ও কৃতিত্ব গাথা শোনার জন্য স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের দুজন প্রাজ্ঞ ও বরেণ্য ব্যক্তিকে। আলোচনায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সুফি গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আমাদের দেশের স্বনামধন্য শিল্পপতি, পিএইচপি গ্রুপের মাননীয় চেয়ারম্যান, সুফি জগতের প্রবাদ পুরুষ আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ডক্টর মজিদ স্যারের কাছে জানতে চাইব, অধ্যাত্মবাদের দার্শনিক সুফি সাধক সৈয়দ আহমদুল হককে আপনি খুব কাছ থেকে দেখেছেন। তার জীবন, কর্ম, চিন্তা দর্শন ও সাহিত্য সাধনা নিয়ে আপনি গবেষণা করেছেন, প্রবন্ধ রচনা করেছেন। সৈয়দ আহমদুল হক সুফি চর্চার মাধ্যমে, সুফিবাদ চর্চার মাধ্যমে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। তার এই দিকটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন স্যার? তিনি সুফি সাধক ছিলেন। আমরা তাকে বাংলা রুমি বলে থাকি, কারণ সৈয়দ জালালউদ্দিন রুমির পুরো যে দর্শন সেটিকে তিনি আত্মস্থ করেছিলেন এবং বাংলা ভাষায় রুমি চর্চার সূত্রপাত ঘটিয়েছিলেন। সেই মাওলানা জালালউদ্দিন রুমির পুরো জীবন দর্শনকে যদি আমরা খুব সরলীকরণভাবে যদি দেখতে চাই, সেটি ছিল একটা মহত্তম প্রেমের একটা দর্শন। সেই দর্শন, সেই প্রেমটা খোদা তাআলার সাথে যে প্রেম, সেটার থেকেই উৎসারিত চেতনার থেকেই মানুষের সাথে প্রেম, এটার সাথে একটা সঙ্গতিপূর্ণ করার যে বিশেষ দর্শন ছিল সেটি তিনি আত্মস্থ করেছিলেন। ফলেই আমরা দেখতে পাচ্ছি তার যে সামগ্রিক জীবনের, তিনি তার প্রথম 25 বছর হচ্ছে শিক্ষা জীবন, পরের 37 বছর চাকরি জীবন, আর তার পরের প্রায় 29 বছর হচ্ছে আপনার 31 বছর হচ্ছে তার 3 দশকের বেশি সময়। এই পুরো সময়টাতেই দেখছি যে সেই কর্মজীবনে হোক, শিক্ষা জীবনে হোক, কিংবা পরবর্তীকালে তার যে সাপ্তাহিক যে জীবন যাপন, যে পদ্ধতি, যে তিনি যেভাবে, যেটা আমরা খুব নিবিষ্ট সহকারে দেখেছি, সেখানে দেখেছি ওই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই যে মূল বাণী। এখানে কে হিন্দু, কে মুসলমান, বা কে কোন অর্থনৈতিক জীবন ব্যবস্থা বা শিক্ষাগত ব্যাপারে যে মানুষের যে ভেদাভেদ, সেটাকে তিনি মনে করতেন না। তিনি সকল মানুষকে একটা বিশেষভাবে দেখতে চেয়েছেন এবং সেটা তার সামগ্রিক কার্যকলাপের ভিতরে। তার যে তিনি যেসব প্রবন্ধগুলো প্রতি বৃহস্পতিবারে তিনি তার বাসায় রুহু আফজাতে তিনি যে সেগুলোতে তিনি বিষয় নির্বাচনও করতেন, কিন্তু ওইভাবেই যে মানুষে ভেদাভেদটা, মানুষের অর্থনৈতিক জীবন কিংবা স্বাস্থ্যগত জীবন কিংবা শিক্ষাগত জীবনের যে ভেদাভেদ, এই ভেদাভেদ থেকে যেন কেউ না ভুলে যায়। এবং তার যে নিজের গ্রামের রাউজানে যে কাউখালী, সেখানেও আমি গিয়েছি, সেখানকার মানুষদের সাথে আমি মিশে দেখেছি যে কখনো বিভিন্ন সংকটকাল সময়গুলোতে, যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কিংবা তার আগের সময়গুলোতেও, এমনকি তিনি 1945 সালের পরে যে ওই শিক্ষকতায় 43 সালে যে চট্টগ্রাম কলেজে যে ইংরেজি শিক্ষকতা শুরু করেছিলেন, সেখানেও তার শিক্ষকদের সাথেও সকল ব্যাপারে কেউ কোনোদিন সৈয়দ আহমদুল হকরে এটা দেখে নাই যে সেই সময়ও যখন আমরা দেখছি যে বিরাট বিভাজন সম্প্রদায়গত বা আরো অনেক ধরনের, সেখানে তাকে দেখেছি যে না, সকলের সাথে করেছেন। এবং এটাই কিন্তু সুফি তত্ত্বের মূল দর্শন। সুফি তত্ত্বের মূল দর্শনই হচ্ছে একটা অসাম্প্রদায়িক
চিন্তা চেতনার বলিষ্ঠ বিকাশ। স্যার, আমরা আবার আপনার কাছে আসব। জনাব আলহাজ সফি মিজানুর রহমান, আপনি বাংলাদেশের একজন স্বনামখ্যাত ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং খ্যাতিমান সুফি হিসাবে আমাদের সমাজে আপনি পরিচিত। বাংলাদেশের শিল্প বাণিজ্যাকাশে আপনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক বলা যায়। আপনার মধ্যে সুফিবাদ এবং শিল্প বাণিজ্য এত উভয়ের এক অপূর্ব সমন্বয় আমরা দেখতে পাই। আপনার কাছেও প্রথমে একই প্রশ্ন। মনীষী সৈয়দ আহমদুল হক, যার জীবন এবং কর্মে আমরা এই সকল বিষয়গুলোর একটি মধুর বহিঃপ্রকাশ দেখেছি। তার কাছে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায়, ধনী নির্ধন নির্বিশেষে সকল মানুষের আগমন ঘটত। আর সেজন্যই আমরা তাকে অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার মূর্ত প্রতীক হিসেবে দেখতে পাই। হুজুর, আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন? आपकी सुख्त गायर की लज्जत ये मज़ा हम कबाब में देखा, खुद फना होकर जात में मिलना ये तमाशा हम हुबाब में देखा। फ्रॉम द डॉन ऑफ सिविलाइजेशन, যাদের ত্যাগে আমাদের সিভিলাইজেশন বিনির্মাণ সমাজ হয়েছে, তাদের মধ্যে আমাদের পরম শ্রদ্ধেয় হজরত শাহ সৈয়দ আহমদুল হক সাহেব কেবলা একজন অন্যতম সুফি সাধক, দার্শনিক, মানবতাবাদী, মানবপ্রেমিক এক মহাপুরুষ ছিলেন। আমরা দীর্ঘদিন সুযোগ হয়েছিল তার সান্নিধ্য আমাদের জীবনকে ধন্য করার জন্য। বাহুদ্দিন স্যার, नेकों की सोहबत नेक काम से बेहतर है और बदू की सोहबत बद काम से बदतर है। আমরা ভালো কাজ করলে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করেন। এর থেকে বেশি সওয়াব ভালো মানুষের সংস্পর্শে থাকা। খারাপ কাজ করলে আমাদের গুনাহ হয়, এর থেকে অনেক বেশি গুনাহ খারাপ মানুষের সোহবতে থাকা। এই কথা বলেছেন তিনজন মহাপুরুষ, ইমাম বায়েজিদ বুস্তামি, হজরত দাতা গঞ্জেবস আলী হুজবেরি এবং খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি। তিনজন মহাপুরুষ এই কথা বলেছেন। আমরা সৈয়দ আহমদুল হক হুজুরের কাছে যেতাম সকালে, বিকালে, দুপুরে, রাত্রে, যখন মনে চাইত। তার ব্যক্তিত্ব, তার মায়া, দয়া, প্রেম, ভালোবাসা মানুষকে আপ্লুত করেছে। তিনি মানব জাতিকে, ইনি কি উচ্চ বংশের না নিচ বংশের, তিনি কি সুইপার না রিকশালা, ধনী কি গরিব, ধনী কি গরিব, বিদ্বান কি মূর্খ, সেগুলি তিনি বিচার করতেন না। তিনি মানুষকে মানব গোষ্ঠীর মানব সন্তান হিসাবে মনে করতেন এবং হৃদয়ের গভীর থেকে তাদেরকে মানব সন্তান হিসেবে শ্রদ্ধা করতেন। বাহুদ্দিন এমন একজন চরিত্রবান মানুষ, এমন মহৎ চরিত্র উত্তরাধিকার আমাদের বর্তমান সমাজে। হি ওয়াজ এ লিভিং রোল মডেল। এ জিনিয়াস ম্যান ইজ অ্যাডমায়ার্ড বাই অল, এ ওয়েলদি ম্যান ইজ প্রেজড বাই অল, এ পাওয়ারফুল ম্যান ইজ ফিয়ার্ড বাই অল, বাট এ ম্যান অফ ক্যারেক্টার ইজ ট্রাস্টেড বাই অল। হি ওয়াজ এ ম্যান অফ ক্যারেক্টার। তার কাছে মানুষের প্রেম, মানুষকে ভালোবাসা, এটাই তার জীবনের মানুষ হিসাবে সবাইকে, মানুষ হিসাবে সকলকে, এবং যারা একটু অবহেলিত, যারা সাধারণ মানুষ, তাদেরকে তিনি অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন। তার কথায়, আচারে, আচরণে, তার লেখনীতে, তার সান্নিধ্যে একজন সাধারণ মানুষ সে অসাধারণ হয়ে যেত। তার কাছে একটা নিকৃষ্ট মানুষ গেলে তিনি উৎকৃষ্ট মানুষে পরিণত হইত। এটা হলো বড় লোকদের, মহান মানুষের জীবনের, এটাই হলো আমাদের ফসল, এটাই আমাদের লাভ। তাদের সান্নিধ্যে গেলে মানুষ অসাধারণ হয়ে যায়। তার মধ্যে জাতিগত এবং জাতিগত কোনো বিদ্বেষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ছেলে মেয়ে, পুরুষ, বৃদ্ধ, যুবক, সবাই তার কাছে, সমস্ত মানুষ তার কাছে যেত এবং সবাইকে তিনি মানুষ হিসেবে ভালোবাসতেন, মানুষ হিসেবে আদর করতেন, ভালোবাসতেন। বরদরে মায় খানা রপ্তম কারে এক রাঙ্গা বোধ, খুদ ফরোসারা বকোয়ে মাই ফরোসারা হিনিস, বন্দায়ে পীরে খারা বাতম কে লুৎফস দায় মাস और না লুৎফে শেখ ও জাহেদ গা হাস্তকা। হাফিজের এই কবিতার একটা মূর্ত বিকাশ ছিলেন সৈয়দ আহমদুল হক সাহেব। শুধু কথায় না, লিখনিতে না,
তার জীবন ছিল সেই আচারের মধ্যে। ইসলামের সত্যিকার যে রূপটি সেটাই তার জীবন এবং আদর্শের মধ্যে প্রতিফলিত হয়েছে। ধন্যবাদ স্যার, আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা মজিদ স্যারের কাছে আর একটু শুনবো বাংলাদেশের শিল্প বাণিজ্য এবং রফতানি উন্নয়নে সৈয়দ আহমদুল হকের অবদান সম্পর্কে যদি আপনি কিছু একটু বলুন। সুফি তত্ত্বের কিন্তু আরেকটি বড় কথা হচ্ছে ধর্মের সাথে কর্মের একটা সংযোগ, এবং এরকম নয় যে সারাদিন ওই যে বৈরাগ্য সাধনে মুক্তি আমার সে নয়, রবীন্দ্রনাথের যে কথাটা, এটাও তাই, কিন্তু খুব ব্যক্তিগত ইসলাম কোরআন শরীফে আসছে যে ইসলামেও বৈরাগ্য নেই। তো সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছি, তিনি 37 বছর তার কর্মজীবন। প্রথম 3-4 বছর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কিছুদিন কাজ করেছেন। এর পরের থেকে পুরো সময়টা তিনি প্রায় 32 বছরের মতো তিনি শিল্প বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট ছিলেন, এবং শেষের 22 বছর তো রীতিমতো রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথেই ছিলেন। তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর তখনকার দিনে পরিচালক পর্যন্ত এই সর্বোচ্চ পদ ছিল। সদ্য স্বাধীন দেশের রপ্তানি উন্নয়নের পথিকৃৎ ছিলেন, এবং না তারও অনেক আগের থেকেই, যেমন 1965 সালের দিকেও দেখা যাচ্ছে যে তিনি লক্ষ্য করছেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে শিল্প বিকাশের যে একটা বিরাট বৈষম্য, পূর্ব পাকিস্তানের শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে না, বা পাকিস্তানের মাত্র 22টি পরিবারের কাছে সবকিছু কুক্ষিগত হয়ে যাচ্ছে। তিনি সেই পাকিস্তানে করাচিতে যখন কর্মরত ছিলেন, সেখানেও তিনি আমাদের বঙ্গবন্ধুর যিনি সচিব ছিলেন আর কি, ওনার সাথে বা আরও অন্যদের সাথেও, আহমেদ ফজলুর রহমান এবং ডক্টর সাত্তার, এদেরকে নিয়ে তার বাসায় তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। যেসব বিষয়গুলোর কিন্তু ধ্যান ধারণাগুলো কিন্তু আমাদের বঙ্গবন্ধুর 6 দফাতে অনেকটা রিফ্লেক্টেড হয়েছে আর কি। তো যাই হোক, সেই 67 সালের দিকে একবার পাকিস্তানের একটা প্রতিনিধি দল গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তা অন্যান্যরা যেখানে বিদেশে প্রথম গেছে তারা ফ্রিজ এটা ইত্যাদি কিনে আনছে, আর উনি আনছেন কয়েক বস্তা ওই যে কফির বীজ। কারণ ওনার ধারণা হয়েছে যে বিস্তীর্ণ চট্টগ্রামের বা অন্য পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অনেক জায়গা পড়ে থাকে, উনি মনে করেছেন যে এখানে বোধহয় কফির চাষ করলে হতে পারে, এবং হি ওয়াজ সাকসেসফুল। এবং কফি চাষের সূত্রপাত বাংলাদেশে কিন্তু তার সেই সময় থেকেই আর কি। এবং তিনি সাথে সাথে এটাও ভেবেছেন যে এমন কিছু ফল বা বিষয় যেটা আমাদের এখানে করলে, চাষ করলে ভালো হয়, এটার থেকেই তার আস্তে আস্তে আসছে যে এইগুলোকে যদি সংগঠিতভাবে সুন্দরভাবে করা যায় তাহলে আমার রপ্তানি বাণিজ্যে আসতে পারে। এবং তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন, সকলকে উদ্বুদ্ধ করতেন। যেহেতু পূর্ব পাকিস্তানে আমি দেখছি যে শিল্প গড়ে উঠছে না, তিনি বলতেন সবসময় উত্তম পেশা সওদাগারি, মধ্যম পেশা চাষা, আর নিম্ন পেশা হচ্ছে চাকরিগিরি, সন্ধ্যায় খোঁজে বাসা। এটা ওনার একটা আদর্শ ছিল, বলতেন আর কি। এবং অর্থাৎ তিনি খুব ডিসকাস করতেন, এবং তিনি অফিসারদেরকে বা সকলকেও, আমি নিজে খুব ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমি জাপানে 6 বছর কমার্শিয়াল কাউন্সিলে ছিলাম দেশের। আমি তার এই যে কিছু আদর্শকে আমি খুব বিশেষভাবে, পরবর্তীকালে আমি জাতীয় রাজস্ব বোর্ডেও এই যে জনগণের সাথে, করদাতার সাথে, সকলের সাথে একটা বিশেষভাবে মিশে কিভাবে একটা পরিবেশ তৈরি করা যায়, এইগুলো, হি ওয়াজ নট অ্যান অর্ডিনারি গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাজ হি ওয়াজ। এবং সরকারি চাকরির সময় স্যার তার যে অবিচল দেশপ্রেম, তার যে সততা, আন্তরিকতা, সেই সম্পর্কে সেগুলোর সম্বন্ধেও, যেমন আমি বলছি যে 72 সালেই, 1971 সালের পরে 71 সালে 17ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেছে। পরের দিন চিটাগাঙে, উনি বলতে পারবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক অবস্থা, তিনি গাড়ি নিয়ে রিস্ক নিয়ে গেছেন যে যেসব রপ্তানিকারকের যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো ঠিক মতন যেন থাকে। তিনি ডিসি কে বলছেন যে এগুলো রক্ষা করেন, কারণ এগুলো যদি হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমরা সামনে সার্বক্ষণিক একটা প্রচেষ্টা, দেশের শিল্প বাণিজ্যের প্রসার এবং রপ্তানির উন্নয়ন। তারপরে সেই আমি বলি 72 সালেই তিনি চেষ্টা করেছেন কিভাবে জিঞ্জার, মানে এই যে আদা, ইউকেতে আমদানি করা যেতে পারে, রপ্তানি করা যেতে পারে, এর উপরে তিনি বই লিখেছেন। এবং পাকিস্তানের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এগুলো পাবলিশ, চট্টগ্রামের শিল্প বাণিজ্য এবং চট্টগ্রামের শিল্প, এবং এই যে আমরা এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলা করি, এটারও কিন্তু সূত্রপাতের স্বপ্ন তিনি দেখছিলেন। তিনি প্রথমে চট্টগ্রাম, কুমিল্লায় একটা করেছিলেন, আর কক্সবাজারে করেছিলেন আজকে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এটারও স্বপ্নদ্রষ্টা ছিলেন, এবং ওখান থেকেই কিন্তু আছে। অর্থাৎ মনে প্রাণে তিনি একজন দেশপ্রেমিক এবং শিল্পবোদ্ধা এবং শিল্পের উদ্যোক্তা সৃষ্টির তার একটা বিশেষ ছিল, এবং এর জন্যই তার অনেকগুলো পাবলিকেশন ছিল, এবং তিনি এগুলো খুব সিরিয়াসলি দেখতেন, সকলকে উদ্বুদ্ধ করতেন। এবং এই জন্য এই যে সদ্য প্রয়াত আমাদের আখতারুজ্জামান বাবু এমপি মহোদয়, তিনিই বলে গেছেন যে আমরা সেই সময় পাকিস্তান আমলের শেষের দিকে
আমরা যখন শিল্প গড়তে যাচ্ছি, বুঝতে যাচ্ছি, তখন নানান ধরনের প্রতিবন্ধকতা পড়লে উনি বলতেন, উনি বলতে পারবেন যে সবসময় কোনো কিছু বেঁধে গেলে ওই কারণ তিনি পরামর্শ দিতেন, তিনি এবং হাতে করে দেখাতেন আর কি। জি স্যার, আমরা আবার ফিরবো আপনার কাছে। সফি হুজুরের কাছে আমরা জানতে চাইব, জালালউদ্দিন রুমি এবং মস্তবি চর্চায় তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত গবেষণা করেছেন, সে বিষয়ে যদি কিছু বলেন। উনি তো রুমির সাগরের ডুবন্ত এক পথিক ছিলেন, তার জীবন, তার চিন্তা, তার সবকিছু রুমির সাগরে ডুবে গেছেন। উনি রুমির ভাবসাগরের সন্তরণ এক প্রদীপ্ত উজ্জ্বল তারকা ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল হক সাহেব। আজকে এদিনে আমার মনে পড়ে রবীন্দ্রনাথের নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যেঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, তোমাতে পেয়েছে মোর সুন্দরের মিল। ছবি তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, তুমি কি তাদের মতো সত্য নও। রবীন্দ্রনাথ আরেকটা কবিতা আছে বাউদ্দিন, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু, আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু। তোমার মতোই তোমার ভুবন, চিরপূর্ণ হে নারায়ণ, দেখতে না পায় অন্ধ নয়ন, তাই এ দুঃখ প্রভু। রবীন্দ্রনাথ নিজেই কিন্তু সুফি বিবাদের দ্বারা এবং সৈয়দ আহমদুল হক তার গবেষণায় সেটি প্রমাণ করেছেন। দুই পাখি কবিতা এরকম কিছু লেখা হুবহু মাওলানা জালালউদ্দিন রুমির ট্রান্সলেশন এবং সেটি উনি গবেষণা করেছেন। ঝরে যে ফল ধুলার মাঝে হয় না কবু হারা, ওই ঝরা ফলে নেয় যে তরুণ তরুণ তরুর চারা, তারা হয় না কবু হারা। হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, আমার কাছে তা নাই তাহারা, হারায়নি গো তবু তোমার মহাবিশ্বে প্রভু। সৈয়দ আহমদুল হক সাহেব মাওলানা জালালউদ্দিন রুমির মসনবীকে উনি যেরকম প্রাঞ্জল ভাষায় মানুষের মধ্যে সহজ বুদ্ধ করে বাংলা উপস্থাপন করেছেন বাংলা ভাষায়। তিনি বেসিক্যালি ইংরেজি সাহিত্যের ছাত্র, এটা বিস্ময়কর, এটা বিস্ময়কর প্রতিভা। কিন্তু আরবি, পার্সি, উর্দু, হিন্দি এবং বাংলাতে তার যে বিচরণ ছিল অসাধারণ ছিল, এটি আল্লাহ প্রদত্ত। এটা এলমে লুদুনি বলতে হবে, এটা ঐশ্বরিক। এবং এটা বাহুদ্দিন অনেকটা তাসাউফ সুফিজম, কিন্তু এটা একদিনে হয় না, এটা সুফি সাধকদের ছিল জেনেটিক প্লাস ওনার সাধনা প্লাস ছিল সোহবত। হার কে খাহাদ হামন সিনি বা খোদা জালালউদ্দিন রুমি ও নাসিন দর হুজুরে আউলিয়া, যদি কেহ আল্লাহর সাথে চাহে বসিবারে, তবে সে বসুক সুফি আউলিয়া হুজুরে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালেতাত বেরিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি ক্ষণিকের মহব্বত আউলিয়ার সাথে বেশি ভালো শতবর্ষ ইবাদত হতে। এই যে মাওলানা রুমির যে মর্মবাণী মানুষের হৃদয়কে, মানুষের রূপকে আধ্যাত্মিকতায় পরিপূর্ণতা লাভে সহায়ক হিসেবে কাজ করে সারা দুনিয়াতে। আমাদের পার্সি ভাষা বাংলা ভাষার মধ্যে 3000-এর বেশি শব্দ পার্সি বাংলার সাথে এরকম মার্জ হয়ে গেছে। অনেক গবেষকরা আরো বেশি বলেছেন, আরো বেশি বলছে 9000-এর মতো, 9000-এর মতো। তার মানে আমরা এইটাকে মনে করতেছি বাংলা, আসলে এগুলি পার্সি শব্দ। এবং এর পিছনে আমাদের সৈয়দ আহমদুল হক হুজুর কেবলার বহুত বড় অবদান ছিল মসনবীকে। এবং এই জন্য উনি আল্লামা রুমি সোসাইটি জালালউদ্দিন রুমির নামে সংগঠন করেছেন, আধ্যাত্মিক সংগঠন। মাওলানা রুমি বলছেন যে সমস্ত কোরআনুল কারীমের যে মগজ আমি আমার মসনবীতে নিয়েছি, সেই মগজকে বাংলা ভাষায় পাঠোদ্ধার করার মতো সামর্থ্যবান আমাদেরকে করেছেন হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল হক সাহেব। ধন্যবাদ হুজুর। আবার আসবো, শেষ বক্তব্যটি আপনার কাছ থেকে শুনবো। ডক্টর মজিদ স্যারের কাছ থেকে সর্বশেষ শুনবো, এই যে আজীবন তিনি সাধনা করেছেন, জ্ঞানের সাধনা এবং অধ্যাত্ম বিজ্ঞানের সাধনা করেছেন, তিনি আমাদেরকে প্রায় 17টির মতো মৌলিক গ্রন্থ তিনি উপহার দিয়েছেন। এই যে তার সাহিত্যকর্ম, তার গবেষণা, এই সকল কিছুর উপরে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উপরে তার জীবন, তার কর্মদর্শন, তার সাহিত্য সাধনা, এইসব নিয়ে গবেষণা হয়েছে, উচ্চতর ডিগ্রি হয়েছে এবং পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ড হয়েছে। স্যার, আপনি এই জিনিসটিকে, এই যে তার কর্মের স্বীকৃতি, এই যে তার গবেষণার একটা স্বীকৃতি এবং এই যে তার প্রাপ্য সম্মান, এটিকে আপনি কি করে? আমি অবশ্যই এইভাবে দেখি যে কৃতজ্ঞ জাতি যেসব মহান মনীষীদের নানান প্রয়াস প্রচেষ্টার দ্বারা উপকৃত হয়,
যেমন আমরা এখানে আলোচনায় যেমনটি দেখলাম যে আমাদের দৃষ্টিশক্তির সীমানাকে প্রসারিত করেছেন, পরিব্যাপ্ত করেছেন এবং আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জীবনের উপলব্ধির নানান পথ। কেননা আমরা আগে মসনবী বা এই জালালউদ্দিন রুমির যে বিষয়গুলো, এগুলো শুধু মনে করতাম ওই মাদ্রাসার হুজুররা ওই বক্তৃতা দেওয়ার সময় বলতেন, আহা করতাম কিছু জনগণ ভালো করে বুঝে না বুঝেই হয়তো বা এইটাকে একেবারে জনগণের কাতারে, আমাদের সকলের কাতারে, প্রাতিষ্ঠানিক আমাদের উপলব্ধির কাতারে যে নিয়ে এসছেন, এইটার জন্যই যেমনটি আপনি যথার্থই বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আরো অনেক অন্যান্য প্রতিষ্ঠানে আজকে তার উপরে, বিশেষ করে রুমি চর্চার উপরে, সুফি সাধনার উপরে উচ্চতর গবেষণা হচ্ছে। এবং শুধু তাই না স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়তে আল্লামা রুমি সোসাইটি থেকে 10 লক্ষ টাকা একটা গ্র্যান্ট দিচ্ছে স্যার, ওইটা থেকে 2 জন ছাত্রকে রুমির গবেষণা চালানো সারা জীবন ভর চালায় যাবে ইনশাআল্লাহ স্যার। এইটা তাহলে কন্টিনিউ করবে। এবং একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম এটা কিন্তু একটা পুণ্যভূমি, 12 আউলিয়ার যে দেশ, এটা ঠিক। এবং এখানেই মানুষ অন্যভাবে প্রভাবিত হয়েছে। যেমন আমি আরেকজন সুফি সাধকের কথা বলতে পারি, খান বাহাদুর আহসানুল্লাহ। তিনিও কিন্তু ওনার মতন এরকম চাকরিজীবী ছিলেন, চট্টগ্রামে 17 বছর ছিলেন এবং তিনিও শেষ পর্যন্ত সুফি তত্ত্বে, সুফিজমে তিনি সৈয়দ আহমদুল হকের উপরে আরো উচ্চতর গবেষণা হোক, আরো স্টাডি হওয়ার যথেষ্ট অবকাশ। সর্বশেষ আমরা সুফি মিজানুর রহমান হুজুরের কাছ থেকে সর্বশেষ শুনবো আজকের যে আমাদের সবার মাঝে অশান্তি, শান্তির বড় অভাব, এই সমাজে আমরা একটা অসাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমরা সৈয়দ আহমদুল হককে আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে পেতে পারি, পথ চলায় কি করে তিনি নির্দেশনা দিতে পারেন, এক বাক্যে বলবেন হুজুর। The biggest disease today in the world is not leprosy, diabetes, cholera, cancer. The biggest disease today in the world is to feel the feeling of being unwanted. Mother Teresa. আজকের পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাধি, সবচেয়ে বড় করুণা, মানুষকে ভালোবাসে না, মানুষকে কদর করে না। আমরা সৈয়দ আহমদুল্লাহর পদাঙ্ক অনুসরণ করে বলতে চাই, সমস্ত পৃথিবী শান্তিময় হয়ে যাবে, একটা শব্দ শুধু LOVE, আর বাংলায় 2টা শব্দ শুধু, প্রেম, ভালোবাসা। সত্যিকার জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারি, এই পৃথিবী কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের। ধন্যবাদ হুজুর। শুধু দর্শক শ্রোতা, বাংলার রুমি সৈয়দ আহমদুল হক আজ আমাদের মাঝে নেই, কিন্তু মানুষ ও মানবতার কল্যাণে সম্পাদিত তার কার্যাবলী আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হয়ে আছে। আসুন আমরা তার রেখে যাওয়া নীতি আদর্শ অনুসরণ করে আমাদের সমাজ ও রাষ্ট্রকে মানুষের জন্য বসবাসের উপযোগী, আরো উপযোগী করে গড়ে তুলি। মহান আল্লাহ আমাদের সহায় হন। সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ, আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদেরকেও জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও ধন্যবাদ। সেই সাথে এটিএন বাংলা কর্তৃপক্ষের প্রতি রইল সীমাহীন কৃতজ্ঞতা, যারা এ ধরনের একটি সুযোগ করে দিয়ে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলকে উপকৃত করেছেন, ধন্য করেছেন। পরিশেষে আবারও সবাইকে সাধুবাদ জানিয়ে বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।